আজকে আমরা ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, প্রথমে দেখো কোন কোন লেসন তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে। লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট, লেসন 5 Uncle Podger hangs a picture, lesson 6 The Vagabond, lesson 7 Mowgli among the woods, lesson 8 the story of Proserpine, lesson 9 হচ্ছে জেসি বোস্ট a beautiful mind। ঠিক আছে, এর সঙ্গে তোমাদের থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, রাইটিংয়ের মধ্যে লেটার, প্যারাগ্রাফ, স্টোরি এই ধরনের কিছু দেওয়া হতে পারে। ঠিক আছে, তো 4 থেকে 9 নম্বর যে লেসন রয়েছে এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং এর মধ্যে যে তোমাদের অ্যাক্টিভিটিগুলো রয়েছে গ্রামার, ভোকাবুলারি যেগুলো রয়েছে, রাইটিং, সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। তার মধ্যে থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তবে এই 4 থেকে 9 নম্বর লেসন সব স্কুলে নাও থাকতে পারে, কিছু কিছু স্কুলে এর পরিবর্তন হতে পারে, সেগুলো তোমরা কিন্তু স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। তো এরপর আমরা প্রশ্নপত্র এবং তার উত্তর দেখে নেব এবং এই প্রশ্ন আর উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো পাবে। পিডিএফগুলো নিজেদের ফোনে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো এই কোশ্চেন পেপারে 1 নম্বর দাগে অর্থাৎ প্রথমে বলা হচ্ছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তো এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, সেটাকে পড়তে হবে এবং তার নিচে যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। ঠিক আছে, প্যাসেজটি লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন। অর্থাৎ এখানে বলা হচ্ছে উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, অর্থাৎ আমরা তার জন্য, হ্যামার মানে কি হাতুড়িটা খুঁজতাম। ঠিক আছে, তার জন্য বলতে এখানে আঙ্কেল পজারের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারা হাতুড়িটা খুঁজতেন অ্যান্ড দেন এবং তারপর হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। তারপর তিনি দেয়ালে যে চিহ্নটা করে রেখেছিলেন, ঠিক আছে, হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে তিনি পেরেকটা পুঁতবেন, ঠিক আছে, বসাবেন, সেই যে চিহ্নটা সেটা তিনি হারিয়ে ফেলতেন। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, তারপর কী করা হতো, আমাদের প্রত্যেককে চেয়ারের উপরে উঠতে হতো, বিসাইড হিম, তার পাশে। ঠিক আছে, অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, এবং আমাদের দেখতে হতো কি আমরা সেই যে চিহ্নটা তিনি করে রেখেছেন সেটা আমরা খুঁজে পাই কিনা। উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস, এবং আমরা প্রত্যেকেই তিনি যে চিহ্নটা করে রেখেছিলেন সেটাকে আমরা প্রত্যেকে আলাদা আলাদা জায়গাতে সেটাকে আমরা ডিসকভার করতাম বা আবিষ্কার করতাম। ঠিক আছে, অর্থাৎ সবাই একই জায়গায় সেটাকে দেখাতো না, আলাদা আলাদা জায়গাতে বলতো কি কেউ এখানে কেউ ওখানে এরকম আর কি। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের সবাইকেই বলতো কি তোরা সবাই হচ্ছে একটা বোকা। এরপর দেখো ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড what was possible for him to reach, the string would slip and down he would slide onto the piano। অর্থাৎ trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, অর্থাৎ এরপর কী করা হতো, তিনি 3 ইঞ্চি পিছনে এসে তার যেখানে সুবিধা হতো সেখানে তিনি একটা জায়গা খুঁজতেন পেরেকটাকে বসানোর জন্য আর কি। ঠিক আছে, দ্য স্ট্রিং উড স্লিপ, তারপর যে সেই দড়িটা পিছলে যেত, and down he would slide on to the piano, এবং তিনি হড়কে গিয়ে একটা পিয়ানোর উপরে তিনি পড়ে যেতেন। ঠিক আছে, এরপর অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড, তারপর শেষ পর্যন্ত যে সেই স্থানটা তিনি খুঁজে পেতেন আর কি, যেখানে পেরেকটা বসাবেন সেই স্থানটা, অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট, এবং পেরেকের যে বিন্দুটা যেটা তিনি বসাবেন সেটা সেখানে রাখতো। ঠিক আছে, রাখতেন উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে, অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং হাতুড়িটা তিনি তার ডান হাতে নিতেন। ঠিক আছে, পেরেকটাকে পোঁতার জন্য। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম যে হাতুড়িটা তিনি ঘা মারতেন সেই প্রথম আঘাতে কী হতো, হি উড স্ম্যাশ হিজ থাম, এবং প্রথম হাতুড়ির আঘাতেই তিনি তার যে হাতের যে বুড়ো আঙুল সেই বুড়ো আঙুলটাকে থেঁতলে ফেলতেন আর কি। ঠিক আছে, হাতের আঙুলে তিনি হাতুড়ির বাড়ি ঘা মারতেন, মেরে ফেলতেন। অ্যান্ড ড্রপ হ্যামার, এবং তিনি হাতুড়িটা সঙ্গে সঙ্গে ফেলে দিতেন উইথ আ ইয়েল, ঠিক আছে, চিৎকার করে হাতুড়িটা ফেলে দিতেন অন সামবডিজ টো মানে হচ্ছে পায়ের আঙুল, এবং কী হতো সেই হাতুড়িটা কারো পায়ের আঙুলের উপরে গিয়ে পড়তো। ঠিক আছে,
তো এই হচ্ছে প্যাসেজ এই পর্যন্ত রয়েছে, এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে একবার পড়ে নেবে, ঠিক আছে। তারপর দেখো আমরা চলো সরাসরি প্রশ্ন যেগুলো দেওয়া আছে এখানে তার উত্তরগুলো জেনে নিই। এখানে বলা হচ্ছে নাম্বার এতে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম একে, আঙ্কেল পজার উড ড্রপ দ্য হ্যামার অন হিজ থাম্ব হিজ টো সামবডিজ টো, অর্থাৎ আঙ্কেল পজার যে হাতুড়িটা তিনি ফেলে দিতেন আর কি, ঠিক আছে, তার বুড়ো আঙুলে ঘা মারতেন, তারপর হাতুড়িটা হাত থেকে পড়ে যেত এবং সেটা কোথায় গিয়ে পড়তো, তার নিজের থাম্ব মানে নিজের আঙুলের উপরে, কারো হিজ টো তার যে পায়ের আঙুল সেখানে, না সামবডিজ টো, তো কারো পায়ের আঙুলে গিয়ে সেটা পড়তো, ঠিক আছে। অপশান সিটা এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর দেখা হচ্ছে আঙ্কেল পজার ওয়াজ ট্রাইং টু রিচ আ পয়েন্ট ড্যাশ ইঞ্চেস বিয়ন্ড হিজ ক্যাপাবিলিটি, এখানে 2, 3 না 4 দেওয়া আছে, তো এখানে 3 ইঞ্চেস বিয়ন্ড হবে, ঠিক আছে, 3 ইঞ্চেস বিয়ন্ড, অর্থাৎ অপশান বিটা সঠিক উত্তর হবে। 3 নম্বর থেকে আঙ্কেল পজার উড কল আস অল ইন্টেলিজেন্ট কেয়ারলেস না ফুলস, তো আঙ্কেল পজার আমাদের সকলকে কী বলতেন, ফুলস মানে বোকা বলতেন, ঠিক আছে। এরপর 4 নম্বর থেকে আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফল, আঙ্কেল পজার হুড়কে গিয়ে পড়ে যেতেন কোথায়, অন দ্য পিয়ানোর ওপরে, অন দ্য চেয়ার মানে চেয়ারের ওপরে, অন দ্য ফ্লোর মানে মেঝের উপরে, তো অন দ্য পিয়ানো হবে, পিয়ানোর উপর তিনি পড়ে যেতেন। এরপর নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে, সম্পূর্ণ করতে হবে আর কি। 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্নের মানে 1 করে, 1 × 4 = 4। নাম্বার 1-এ আঙ্কেল পজার ওয়াজ ট্রাইং টু রিচ আ পয়েন্ট, তারপর কী হবে, 3 inches beyond what was possible for him to reach, ঠিক আছে। নাম্বার 2, the synonym of chord as found in the above passage is, অর্থাৎ এই যে কর্ড যে শব্দটা, ঠিক আছে, এই শব্দটার একটা সিনোনিম অর্থাৎ শব্দার্থ আর কি, এই শব্দের অর্থ আমরা যে প্যাসেজটা পড়লাম সেখানে আছে, সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো এখানে কর্ড মানে হচ্ছে কি সুতো, ঠিক আছে, তার অর্থ হচ্ছে সুতো বা দড়ি, এখানে কী হবে, স্ট্রিং হবে, যেটা আমরা এই প্যাসেজের মধ্যে পেয়েছি। 3 নম্বর আঙ্কেল পজার উড লস, কী হবে, দ্য সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, অর্থাৎ দেয়ালে তিনি যে মার্কটা করে রেখেছিলেন সেটা হারিয়ে ফেলতেন। 4 নম্বর হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ ইম্পসিবল অ্যাজ ফাউন্ড ইন দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ, অর্থাৎ এই ইম্পসিবল শব্দের অ্যান্টোনিম যেটা আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, তো সেটা কি পেয়েছি, পসিবল পেয়েছি, পসিবলের বিপরীত শব্দ ইম্পসিবল হয়। নাম্বার সি, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স টেকিং হেল্প ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে টেক্সট আমরা পড়লাম যে প্যাসেজটা, তার সেখান থেকে সাহায্য নিয়ে এখানে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 2টি প্রশ্নের জন্য 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ হোয়াট হ্যাপেন্ড আফটার ফাইন্ডিং দ্য হ্যামার, অর্থাৎ হাতুড়িটা খুঁজে পাওয়ার পরে কী ঘটনা ঘটেছিল। দেখো, আফটার ফাইন্ডিং দ্য হ্যামার আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল ওয়্যার দ্য নেল ওয়াজ টু গো ইন, অর্থাৎ হাতুড়িটা খুঁজে পাওয়ার পর কী হতো, আঙ্কেল পজার যেখানে পেরেকটা বসাবেন সেই যে চিহ্নটা তিনি করে রেখেছিলেন দেয়ালের উপরে সেটাকে হারিয়ে ফেলতেন। ওকে। 2 নম্বর হচ্ছে হোয়াট উড আঙ্কেল পজার ডু আফটার গেটিং দ্য স্পট ফিক্সড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেখানে তিনি পেরেকটা পুঁতবেন সেই জায়গাটা যখন তিনি খুঁজে পেতেন তারপর কী ঘটনা ঘটতো বা ঘটেছিল। তো আফটার গেটিং দ্য স্পট fixed, Uncle Pojar put the point of the nail on it with his left hand and take the hammer in his right hand, তো সেই জায়গাটা খুঁজে পাওয়ার পর আঙ্কেল পজার বাঁ হাতে করে তিনি পেরেকটা ধরতেন সেখানে বসানোর জন্য এবং ডান হাতে কি নিতেন, হাতুড়িটা ধরতেন ডান হাতে করে পেরেকটাকে বসানোর জন্য। নাম্বার ডি হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে একটি চার্ট দেওয়া আছে এবং এই যে প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই চার্টটাকে পূরণ করতে হবে। 2টি প্রশ্ন এখানে রয়েছে, 2টির উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 2 = 2। প্রথমে এটা দেখো কজ, এটা হচ্ছে এফেক্ট, তো এখানে এফেক্টটা দেওয়া আছে, অর্থাৎ এফেক্ট মানে কি ফলাফলটা দেওয়া আছে, তার কারণটা কি সেখানে লিখতে হবে। আর এখানে কি দেওয়া আছে, এখানে কজ অর্থাৎ কারণটা দেওয়া আছে, তার ফলটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আনসারটা আমরা করছি, এখানে প্রথমে এফেক্ট দেওয়া আছে কি না, ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার, অর্থাৎ প্রত্যেককেই কী করতে হতো, তার পাশে চেয়ারের উপরে উঠতে হতো। কেন, এটা হচ্ছে ফল হতো, কারণটা কী ছিল, কারণ ছিল কি, দে ওয়ান্টেড টু ফাইন্ড দ্য মার্ক অন দ্য ওয়াল, অর্থাৎ দেয়ালের উপরে আঙ্কেল পজার যে মার্কটা করে রেখেছিলেন চিহ্নটা, সেটাকে খুঁজে পাওয়ার জন্য তারা প্রত্যেকে চেয়ারে উঠে সেটা দেখতো কোথায় আছে আর কি চিহ্নটা। এরপর এখানে কারণ দেওয়া আছে অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার, অর্থাৎ আঙ্কেল পজার কী করতেন, প্রথমে যে হাতুড়ি ঘাটা মারতেন, ঠিক আছে, তার ফলে কি হতো,
কি হয়েছিল? তো আঙ্কেল পজার স্ম্যাশড হিজ থাম। তো প্রথম আঘাতেই আঙ্কেল পজার তার হাতের বুড়ো আঙুলটাকে থেতলে ফেলতেন আর কি, ঠিক আছে, বুড়ো আঙুলে আঘাত করতেন। রিডিং কম্প্রিহেনশন আনসিন। 2 নম্বর থেকে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের বইতে নেই, অন্য কোথাও থেকে তুলে দেওয়া হয়েছে, সেটাকে পড়তে হবে, কয়েকবার পড়বে, তারপর এখানে প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো কি বলা হচ্ছে এখানে, হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি বাট আ গ্রেট ট্রাবল কেম ইনটু হিজ লাইফ। এখানে বলা হচ্ছে হ্যামলেট হচ্ছে একটা রাজকুমারের নাম, দ্য প্রিন্স অফ ডেনমার্ক, তিনি ডেনমার্কের রাজকুমার ছিলেন। ওকে, ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি, তিনি দেশের একসময় সবথেকে সুখী একজন ইয়াং ম্যান ছিলেন, ঠিক আছে, যুবক একজন ছিলেন। বাট আ গ্রেট ট্রাবল কেম ইনটু হিজ লাইফ, কিন্তু তার জীবনে খুব একটা সমস্যা চলে আসে, ঠিক আছে, একসময়। হিজ ফাদার ডাইড সাডেনলি ইন আ মিস্টেরিয়াস ওয়ে। মিস্টেরিয়াস ওয়ে মানে হচ্ছে রহস্যজনকভাবে হঠাৎ তার বাবা মারা যান। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট। সুতরাং কী হলো, হ্যামলেট খুব দুঃখ এবং খুব হতাশ হয়ে পড়লো আর কি। হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওল্ড king who was wise and good had died from the bite of a snake when the king was asleep one afternoon in the garden. তো এখানে কি বলা হচ্ছে, হ্যামলেট ওয়াজ টোল্ড, অর্থাৎ হ্যামলেটকে বলা হয়েছিল দ্যাট দ্য ওল্ড কিং হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড, যে এই যে বৃদ্ধ কিং অর্থাৎ হ্যামলেটের বাবা আর কি, ঠিক আছে, তিনি ছিলেন কি, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা বিজ্ঞ, এবং গুড মানে হচ্ছে ভালো। এই যে মানুষটা তিনি হ্যাড ডায়েড, তিনি মারা গিয়েছিলেন কিভাবে, ফ্রম দ্য বাইট অফ আ স্নেক, একটা সাপের কামড়ে মারা গিয়েছিল, এটা তাকে বলা হয়েছিল হ্যামলেটকে। ওকে, ওয়েন দ্য কিং ওয়াজ অ্যাসলিপ, যখন এই রাজা ঘুমিয়েছিলেন আর কি, ওয়ান আফটারনুন ইন দ্য গার্ডেন, বাগানে একদিন বিকেলবেলায় যখন এই রাজা ঘুমিয়েছিলেন, সেই সময় তাকে সাপে কামড়েছিল এবং মারা গিয়েছিল, ঠিক আছে, এটা হ্যামলেটকে বলা হয়েছিল। সুন আফটার হিজ ডেথ, মানে শীঘ্রই তার মৃত্যুর পর, ঠিক আছে, হ্যামলেটের বাবার মৃত্যুর পর, ক্লডিয়াস ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, অর্থাৎ এখানে ব্রাদার অফ দ্য ডেড কিং, অর্থাৎ এই যে রাজা ক্লডিয়াস, এই যে ক্লডিয়াস একজনের নাম, যিনি হচ্ছে এই রাজ্যের রাজা মারা গিয়েছিলেন, তার ভাই এবং ক্লডিয়াসের এবং এই হ্যামলেটের কাকা, ঠিক আছে, যার নাম হচ্ছে ক্লডিয়াস। তিনি কী করলেন, ম্যারিড দ্য কুইন অ্যান্ড নাও ওয়াজ দ্য কিং, তিনি রানীকে বিয়ে করে নিলেন এবং নাও ওয়াজ দ্য কিং, এবং তিনি এখন রাজা হয়ে পড়লেন। কুইন এখানে কোন রানীর কথা বলা হচ্ছে, যে রাজা মারা গেলেন তার যে স্ত্রী ছিলেন তাকে এই ক্লডিয়াস বিবাহ করলেন এবং তিনি রাজা হয়ে গেলেন। হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি আগেন সো কুইকলি। ওকে, কিন্তু এখানে কী বলা হচ্ছে, হ্যামলেট ডিড নট লাইক, হ্যামলেট এটা পছন্দ করেনি কি না, হিজ মাদার টু ম্যারি আগেন সো কুইকলি, এত তাড়াতাড়ি তার মা যে আবার তার কাকার সঙ্গে বিয়ে করে নিয়েছিল, এটা হ্যামলেট পছন্দ করেনি। অ্যান্ড দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার দ্য স্যাডার হি বিকেম, এবং সে যত তার মা এবং তার কাকার মধ্যে যে বিবাহটা হয়েছিল এই সম্পর্কটা নিয়ে যত সে ভাবতো, তত সে দুঃখ পেত আর কি, ঠিক আছে। এই হচ্ছে প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে, এবং এরপর এখানে আমাদের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো এর বাংলা অর্থটা এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে একবার পড়ে নেবে। দেখো এখানে নাম্বার এতে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে হবে। 1 × 3 = 3। নাম্বার 1 দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ওয়ান্স ইন দ্য কান্ট্রি ওয়াজ ক্লডিয়াস হ্যামলেট দ্য কিং। এখানে বলা হচ্ছে দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ওয়ান্স ইন দ্য কান্ট্রি, অর্থাৎ এই যে দেশের মধ্যে একটা ইয়াং ম্যান যে সব থেকে সুখী ছিল, তো কার কথা এখানে বলা হয়েছে, ক্লডিয়াস হ্যামলেট না দ্য কিং, এখানে হ্যামলেটের কথা বলা হয়েছে, ঠিক আছে, তো অপশান বি এটা সঠিক হবে। 2 নম্বর হচ্ছে হ্যামলেটস ফাদার ওয়াজ আ ভেরি স্যাড কিং ওয়াইজ কিং ট্রাভেলসাম কিং। তো হ্যামলেটের বাবা কী ছিলেন, একজন খুব ওয়াইজ কিং ছিলেন, মানে জ্ঞানী বা বিজ্ঞ একজন রাজা ছিলেন, অপশান বিটা এখানে সঠিক উত্তর হবে। 3 নম্বর হু বিকেম দ্য কিং আফটার দ্য ডেথ অফ হ্যামলেটস ফাদার, অর্থাৎ হ্যামলেটের বাবা মারা যাওয়ার পর কে রাজা হয়েছিল, হ্যামলেট, ক্লডিয়াস না স্ট্রেঞ্জার, তো ক্লডিয়াস হবে, তার কাকার নাম হচ্ছে ক্লডিয়াস, তো ক্লডিয়াস তারপর রাজা হয়েছিলেন। নাম্বার বি আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, সেখানে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মধ্যে 2 করে 3টি প্রশ্ন দেওয়া আছে, 3 × 6 নম্বর রয়েছে। নাম্বার 1 হোয়াই ডিড হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট। তো হ্যামলেট কেন দুঃখ এবং আপসেট হয়ে পড়েছিল, মানে হতাশ হয়ে পড়েছিল।
তো দেখো আনসার লিখবে হ্যামলেটস ফাদার ডাইড সাডেনলি ইন আ মিস্টেরিয়াস ওয়ে, অর্থাৎ হ্যামলেটের বাবা কি রহস্যজনকভাবে হঠাৎ করে মারা গিয়েছিল। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট, সুতরাং এই জন্যই হ্যামলেট খুব দুঃখী এবং হতাশ হয়ে পড়েছিল। 2 নম্বর হচ্ছে হোয়াট ডিড হ্যামলেট নট লাইক, হ্যামলেট কোনটা পছন্দ করেনি। তো হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি আগেন সো কুইকলি, অর্থাৎ এত তাড়াতাড়ি তার মা যে বিয়েটা করে নিয়েছিল তার কাকাকে, এটা হ্যামলেট পছন্দ করেনি। 3 নম্বর হোয়াট ওয়াজ হ্যামলেট টোল্ড অ্যাবাউট হিজ ফাদার্স ডেথ, অর্থাৎ তার বাবার মৃত্যু সম্পর্কে হ্যামলেটকে কি বলা হয়েছিল। তো হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওল্ড কিং হ্যাড ডাইড ফ্রম দ্য বাইট অফ আ স্নেক ওয়েন দ্য কিং ওয়াজ asleep one afternoon in the garden, অর্থাৎ যে একদিন বাগানে হ্যামলেটের বাবা অর্থাৎ রাজা বাগানে শুয়েছিলেন এবং সেই সময় তাকে সাপে কামড়েছিল এবং তিনি মারা গিয়েছিলেন, এটাই হ্যামলেটকে বোঝানো হয়েছিল বা বলা হয়েছিল। নাম্বার সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ওকে ফর ইচ অফ ইউর আনসার। তো এখানে সঠিক উত্তর পাশে টি এবং ভুল উত্তরের পাশে এফ লিখতে বলা হচ্ছে এবং কেন ভুল আর কেন ঠিক তার জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান 1 + 1 × 3 = 6, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ দ্য ডেথ অফ হ্যামলেটস ফাদার ওয়াজ ন্যাচুরাল, তো এখানে বলা হচ্ছে হ্যামলেটসের বাবার যে মৃত্যু সেটা ন্যাচুরাল হয়েছিল। ন্যাচুরাল মানে হচ্ছে সাধারণভাবে মারা গিয়েছিল, এরকম এখানে স্টেটমেন্ট দেওয়া আছে। এটা ঠিক না ভুল, এটা ভুল হবে, কারণ কি সঠিক এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবো না, হিজ ফাদার ডাইড সাডেনলি ইন আ মিস্টেরিয়াস ওয়ে, অর্থাৎ রহস্যজনকভাবে মারা গিয়েছিল। ঠিক আছে, কিন্তু এখানে দেওয়া আছে কি ন্যাচুরালভাবে। এরপর হচ্ছে 2 নম্বর, ম্যারিং ইন কুইন ক্লডিয়াস বিকেম দ্য নিউ কিং, অর্থাৎ রানীকে বিয়ে করার পর কি হয়েছিল, ক্লডিয়াস রাজা হয়েছিল, এটা সঠিক তথ্য। তো আমরা টি লিখবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ক্লডিয়াস ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট ম্যারিড দ্য কুইন অ্যান্ড নাও ওয়াজ দ্য কিং। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে হ্যামলেট ওয়াজ ভেরি হ্যাপি উইথ হিজ মাদার্স সেকেন্ড ম্যারেজ, অর্থাৎ তার মায়ের যে দ্বিতীয় বিবাহ হয়েছিল সেটাতে হ্যামলেট খুব খুশি হয়েছিল, এটা কিন্তু ভুল তথ্য, সে খুশি হয়নি। তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি আগেন সো কুইকলি, এত তাড়াতাড়ি তার মায়ের বিবাহটা সে পছন্দ করেনি। এরপর সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনের এতে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, এখানে সঠিক মডেলস ভার্ব দিয়ে পূরণ করতে হবে শূন্যস্থানগুলিকে। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। নাম্বার 1-এ উই ড্যাশ সেভ ট্রিজ ফর আ বেটার ফিউচার, তো আমরা কী লিখবো, উই শুড সেভ ট্রিজ ফর আ বেটার ফিউচার, মানে আমাদের বেটার ফিউচার মানে হচ্ছে ভালো ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের গাছকে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে, বাঁচিয়ে রাখা উচিত, এখানে শুড মানে হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়। এরপর 2 নম্বর হচ্ছে ইট ড্যাশ রেইন আগেন, তো ইট মে রেইন আগেন এগুলো হচ্ছে মডাল ভার্ব, শুড, ঠিক আছে, মে মাইট এগুলো হচ্ছে মডাল ভার্ব। তারপর নাম্বার বি হচ্ছে ইউজ প্রেফিক্স অর সাফিক্স টু ফর্ম অ্যান্টোনিমস, তো এখানে প্রশ্নের মানে 1 করে 2টি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে। তো এখানে প্রেফিক্স অর সাফিক্স মানে হচ্ছে এই যে শব্দগুলো রয়েছে তার আগে এবং পরে কিছু বর্ণ যোগ করতে হবে বা কিছু লেটার যোগ করতে হবে, করে এগুলোর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ তৈরি করতে হবে। যেমন প্রথমটা হচ্ছে হ্যাপি, এখানে আমরা কী করবো, প্রেফিক্স যোগ করবো, মানে প্রেফিক্স মানে হচ্ছে আগে, তো আন যোগ করলে কী হবে, আনহ্যাপি, তো হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে হচ্ছে অসুখী, তো এখানে বিপরীত শব্দ হয়ে গেল। এরপর দেখো কী রয়েছে কেয়ার, তো কেয়ার কী হবে, কেয়ারলেস, কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, আর কেয়ারলেস মানে হচ্ছে অযত্ন, এটা বিপরীত হয়ে গেল। Number C, complete the following comparison by correctly choosing the word from the list given below 1 × 2 = 2। এখানে দেখো এই লিস্টে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে, যেমন অ্যাজ ড্যাশ অ্যাজ কোল মানে কী হবে, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল মানে হচ্ছে কয়লার মতো কালো। এরপর অ্যাজ ড্যাশ অ্যাজ বি অর্থাৎ অ্যাজ বিজি অ্যাজ বি মানে হচ্ছে মৌমাছি, অর্থাৎ মৌমাছির মতো ব্যস্ত। নাম্বার ডিতে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব
এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এই ব্র্যাকেটের মধ্যে এই ভার্বগুলোর সঠিক ফর্ম এই শূন্যস্থানে বসাতে হবে, ঠিক আছে। এখানে কী দেওয়া আছে, আই হ্যাভ নট, এখানে হবে রিটেন, আই হ্যাভ নট, যেটা যেহেতু এটা কি আই হ্যাভ নট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, ঠিক আছে। এটা ভার্বের থার্ড ফর্মটা হবে, রাইটের থার্ড ফর্ম হবে, রাইট, রোট, রিটেন থার্ড ফর্ম হবে। তো আই হ্যাভ নট রিটেন ফর আ ফিউ ডেজ, আমি কয়েকদিন লিখিনি, ঠিক আছে। নাম্বার 2, দেয়ার ড্যাশ বি সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। তো এখানে বি ভার্ব হবে, বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ঠিক আছে, ওয়াজ, ওয়ার এইগুলো। তো দেয়ার ইজ হবে, দেয়ার ইজ এ সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, অর্থাৎ একটা কথা আছে যে পেপার বা কাগজ হচ্ছে মানুষের থেকে বেশি ধৈর্যশীল। 3 নম্বর, হি টুক হিজ স্টাফ অ্যান্ড ড্যাশ রাশ দেওয়া আছে এখানে ভার্ব অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং, এখানে কী হবে, হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট, ওকে। এখানে যেহেতু এটা ফার্স্ট টেন্স রয়েছে এটাও ফার্স্ট টেন্স হবে, রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং। নাম্বার 4 হচ্ছে ইউ ড্যাশ, এখানে বি ভার্ব লিখতে হবে দ্য গার্ডেনার। তো এখানে কী হবে, বি ভার্ব কী হবে, ইউ আর হবে, ইউ আর দ্য গার্ডেনার, অর্থাৎ তুমি হচ্ছে বাগানের মালিক আর কি। নাম্বার 5, দে আর ড্যাশ গো টু, এখানে গো দেওয়া আছে টু বিল্ড সাম হাউসেস। তো এখানে কী হবে, দে আর গোয়িং হবে, দে আর গোয়িং টু বিল্ড সাম হাউসেস, তারা কিছু কয়েকটি বাড়ি তৈরি করবে বা করতে চলেছে এরকম। এরপর সেকশন সি, রাইটিং স্কিল দেওয়া আছে। 4 নম্বর দাগে, ইউ হ্যাভ কাম টু নো দ্যাট দ্য লোকাল পোস্টম্যান হ্যাজ ডেলিভার্ড ইউর লেটার টু ইউর নেবার্স হাউস বাই মিস্টেক। রাইট আ লেটার টু দ্য পোস্ট অফিস উইথ আ রিকোয়েস্ট টু রিটার্ন দ্য লেটার টু ইউ। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার পোস্ট অফিস, তোমার যে লোকাল পোস্ট অফিস রয়েছে সেখান থেকে একটা লেটার ভুলবশত তোমার যে প্রতিবেশী রয়েছে তাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমার যে লেটার কিন্তু অন্যকে পাশের কাউকে দিয়ে দিয়েছে। রাইট আ লেটার টু দ্য পোস্ট অফিস, তোমাকে একটি পোস্ট অফিসে একটা লেটার লিখতে হবে উইথ আ রিকোয়েস্ট টু রিটার্ন দ্য লেটার টু ইউ, অর্থাৎ লেটারটা যাতে তোমার কাছে রিটার্ন আসে বা ফেরত আসে সেই বিষয়ে রিকোয়েস্ট বা অনুরোধ করে তোমাকে লেটারটিকে লিখতে হবে পোস্ট অফিসে পোস্টমাস্টারের কাছে, ঠিক আছে। এখানে প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। তো দেখো এখানে কীভাবে লিখবে, টু দ্য পোস্ট মাস্টার, তারপর পোস্ট অফিসে, যে পোস্ট অফিসে আমরা লেটারটি লিখছি সেই পোস্ট অফিসের পুরো ঠিকানাটা এখানটায় লিখবে, ঠিক আছে। এখানটা লিখবে, আমরা এখানে ঠিকানাটা দিইনি, তো আমার নিজের যে পোস্ট অফিসের ঠিকানা সেটা এখানটায় লিখে দেবে। তারপর দেখো আমরা কি লিখবো, সাবজেক্টটা কি না, রিটার্ন অফ লেটার, অর্থাৎ চিঠির ফেরত, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এর সাবজেক্ট। এরপর দেখো রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, স্যার হলে স্যার লিখবে, ম্যাডাম হলে ম্যাডাম লিখবে। I would like to draw your kind attention to the fact that the postman of our area mistakenly delivered my letter to my neighbor's house and they returned the letter back to the post office. অর্থাৎ এখানে আমরা কি লিখছি যে I would like to draw your kind attention, যে আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইছি এই বিষয়ে যে পোস্টম্যান, ওকে, বা পিয়ন কী করেছে, ভুলবশত একটা চিঠি আমার যে প্রতিবেশী তাকে, আমার চিঠি সেটা আমার প্রতিবেশীকে ডেলিভার করে দিয়েছে এবং সেই প্রতিবেশী কী করেছে, সেই চিঠিটা পোস্ট অফিসে ফেরত দিয়ে দিয়েছে, যেহেতু তার নয় চিঠিটা। তো এখন কি বলা হচ্ছে, ইট কুড বি অ্যান ইম্পর্টেন্ট লেটার ফর মি, এই যে লেটারটা এটা কিন্তু আমার জন্য একটা ইম্পর্টেন্ট লেটার হতে পারে, গুরুত্বপূর্ণ একটা লেটার বা চিঠি হতে পারে। সো আই রিকোয়েস্ট ইউ, সুতরাং আমি আপনাকে অনুরোধ করছি, টু টেক নেসেসারি স্টেপস, ওকে, একটা প্রয়োজনীয় স্টেপস নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে, টু গেট মি ব্যাক মাই লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমার চিঠিটা আমাকে ফেরত দেওয়ার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় স্টেপস গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, ওকে, অগ্রিম আপনাকে ধন্যবাদ। এরপর ইয়োর্স ফেথফুলি, এখানে নিজের পুরো নামটা লিখবে, তারপর এখানে নিজের পুরো ঠিকানাটা এবং ডেটটা লিখবে, ঠিক আছে। এইভাবে লেটারটিকে তোমরা লিখবে। নেক্সট হচ্ছে দেখো, এরপর আমাদের একটা এর সঙ্গে এর যে বাংলা অর্থটা বা অনুবাদটা এখানে আমরা দিয়ে রেখেছি, তোমরা একবার পড়ে নিতে পারো, ঠিক আছে, সম্পূর্ণ বাংলা অর্থটা। তো এর সঙ্গে তোমাদের আরও একটি অথবা দিয়ে দেওয়া হয়েছে, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে একটা গল্প লিখতে বলা হচ্ছে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ আ টাইটেল টু দ্য স্টোরি। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর সাহায্যে লিখতে হবে এবং গল্পটার একটা টাইটেল বা একটা নাম লিখতে হবে, নাম দিতে হবে। তো এখানে দেখো আউটলাইন্সগুলো কী দেওয়া আছে, আ হেয়ার চ্যালেঞ্জেস আ টর্টয়েস টু আ রেস, অর্থাৎ একটা খরগোশ একটা টর্টয়েস বা কচ্ছপকে
রেস বা প্রতিযোগিতায় তাকে চ্যালেঞ্জ করেছিল। দ্য রেস স্টার্টস, তারপর প্রতিযোগিতাটা শুরু হলে, ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা আর কি। হেয়ার টেক্স রেস্ট অন দ্য ওয়ে, তো রাস্তার মাঝখানে খরগোশ কী করলো, রেস্ট নিল। ফলস অ্যাসলিপ, তারপর সে ঘুমিয়ে পড়লো। দ্য টর্টয়েস রিচেস দ্য গোল ফার্স্ট, তো কচ্ছপ কী করলো, আগেই কিন্তু যেটা তাদের যে গোল ছিল, তাদের যেটা মানে যেখানে উইনিং পয়েন্ট যেটা ছিল সেখানে আগে গিয়ে পৌঁছে গেল টর্টয়েস। তো এইগুলোর সাহায্যে লিখতে হবে গল্পটিকে। তো দেখো আমরা প্রথমে গল্পটার নাম দিচ্ছি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপ, ঠিক আছে। Once a hare and a tortoise lived in a forest, অর্থাৎ একসময় একটা খরগোশ এবং একটা কচ্ছপ একটা জঙ্গলে থাকতো। The hare was very proud of his fast speed, অর্থাৎ খরগোশ তার যে খুব দ্রুত সে দৌড়াতে পারতো এটার জন্য খুব গর্বিত ছিল সে। He made fun of the tortoise for his slow speed, অর্থাৎ যেহেতু কচ্ছপ ধীরে ধীরে যায় তার জন্য সেই খরগোশ তাকে নিয়ে মজা করতো, হাসি ঠাট্টা করতো। দ্য হেয়ার চ্যালেঞ্জড দ্য টর্টয়েস টু হ্যাভ আ রেস উইথ হিম, তো খরগোশ এই টর্টয়েসকে একটা রেস বা প্রতিযোগিতার জন্য তাকে চ্যালেঞ্জ করলো। দ্য টর্টয়েস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, তো কচ্ছপ সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলো। দ্য রেস স্টার্টেড, তারপর প্রতিযোগিতা শুরু হলো। দ্য হেয়ার রেন ভেরি ফাস্ট, তো খরগোশ খুব দ্রুত দৌড়াতে লাগলো। দ্য টর্টয়েস ওয়াজ লেফট ফার বিহাইন্ড, তো টর্টয়েস যেহেতু ধীরে ধীরে যায় তার জন্য সে অনেক পিছনে পড়ে গেল। দ্য হেয়ার স্টপড টু রেস্ট আন্ডার আ ট্রি, তো তারপর খরগোশ কী করলো, যেহেতু দেখলো সে আমি অনেক দূরে চলে গেছি, তো সে একটু সেখানে থামলো রেস্ট নেওয়ার জন্য, ঠিক আছে, একটা গাছের নিচে। হি ফেল অ্যাসলিপ, তারপর সে সেখানে ঘুমিয়ে গেল। দ্য টর্টয়েস পাস্ট হিম অ্যান্ড রিচড দ্য উইনিং পোস্ট ফার্স্ট, তো তারপর কী হলো, টর্টয়েস ধীরে ধীরে যেখানে সেই খরগোশ রেস্ট নিচ্ছিল, ঘুমিয়ে গিয়েছিল, তার পাশ দিয়ে চলে গেল এবং তাদের যেটা উইনিং পোস্ট যেটা ছিল, যেটা তাদের যে উইনিং পোস্ট আর কি, উইনিং পয়েন্ট, সেখানে সে পৌঁছে গেল আগেই, ঠিক আছে। দ্য হেয়ার অ্যাওয়াক আপ অ্যান্ড রেন অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, তারপর কী হলো, খরগোশ ঘুম থেকে উঠলো, চেতন পেল, ঠিক আছে, ঘুমিয়ে ওঠার পর সে কী করলো, তারপর সে ছুটতে থাকলো, সে যত দ্রুত পারে ততটা দ্রুত সে দৌড়াতে লাগলো। হি স দ্যাট দ্য টর্টয়েস ওয়াজ অলরেডি অ্যাট দ্য উইনিং পোস্ট, এবং সে গিয়ে দেখলো কি টর্টয়েস বা কচ্ছপ, ঠিক আছে, সেখানে অলরেডি কিন্তু তাদের যে উইনিং পোস্ট রয়েছে সেখানে অলরেডি পৌঁছে গেছে। হি লস্ট দ্য রেস, তো কী হলো, এখানে খরগোশ কিন্তু এই প্রতিযোগিতায় হেরে গেল, যেহেতু সে দ্রুতগামী একটা প্রাণী, তবু কিন্তু সে হেরে গেল, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমরা একটা মোরাল বা নীতি কথাটা লিখছি যে স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস, তো এখানে স্লো, ধীরে ধীরে যাও, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে থাকতে হবে, মাঝখানে কিন্তু থেমে গেলে হবে না। এরকম যদি কারো মানে মানসিকতা থাকে তাহলে কিন্তু সে যে কোনো প্রতিযোগিতায় জিততে পারে বা জয়লাভ করতে পারে। তো এটাই হচ্ছে এর মোরাল বা নীতিকথা, এবং এটার বাংলা অনুবাদ এখানে আমরা দিয়ে রেখেছি, তোমরা এখান দিয়ে কিন্তু চাইলে একবার পড়ে নেবে, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে এবং তোমাদের যে লেসনগুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে প্রতিটা লেসন ভালোভাবে পড়বে এবং সেখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সমস্ত অ্যাক্টিভিটি তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি এই প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করতে পারো এবং পেড কোর্সের মধ্যে কিন্তু প্রশ্ন উত্তরের যে PDF ফাইল সেগুলো দেওয়া থাকবে। PDFগুলো নিজেদের ফোনে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো চলো, আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।